রাতে সবাই বসে আড্ডা দিচ্ছে, আমি, ফুপু আর আভা, সামিরা। তখনই আম্মু এসে বললেন আব্বু অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছে, সামিরাকে নিয়ে দিয়ে আসতে। আমিও আম্মুর কথা অনুযায়ী সামিরাকে নিয়ে বেরিয়ে পড়লাম। কি ব্যাপার, তা বিয়ে করব শুনি? বিয়ে মানে? আমি ওর বিয়েটি এখন করতে পারবো না, আগে আমার পড়াশোনা শেষ হবে, তারপর ওসব নিয়ে ভাববো। কিন্তু আম্মু তো বললেন যত দ্রুত সম্ভব আমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে। আচ্ছা, ভেবে দেখবো। সামিরাও চাইছিল বিয়েটা হয়ে যাক। জিসানের পরিবার একদিনে যতটা ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা সারা জীবন পেতে চায়। এই কয়েকদিন এইভাবেই চলে যায়। জিসানের সাথে ঘোরাঘুরি, ওর বাসায় যাওয়া, আবার ওর বাবা ও চাচা অফিস থেকে আসার আগেই চলে আসা, এরকমই 5 দিন চলে যায়। এদিকে সামিরা নূরের আসার অপেক্ষা করছে। নূরের সাথে সবকিছু শেয়ার করতে হবে, না হলে ওর ভেতরে হজম হবে না। কিন্তু 5 দিন নিয়ে আজকে 10 দিন হয়ে গেল, এখনো আসার খবর নেই। তখন মোবাইলেরও যোগ ছিল না, থাকলেও খুব কম মানুষের হাতেই মোবাইল ফোন ছিল। জিসানের মোবাইল দিয়ে কয়েকদিন ওর বাসায় কল করেছিল, কিন্তু কেউ কল রিসিভ করেনি। অবশেষে আর কোনো উপায় না পেয়ে জিসানকে নিয়ে সোজা চলে আসে নূরের বাসায়। যদিও আগে অনেকবার এসেছে, তাই আসতে অসুবিধা হয়নি। ওদের বাসায় এসে দেখে বাসা তালা দেওয়া। ওয়াচম্যানকে জিজ্ঞেস করলে বলল, নূর আপাকে নিয়ে হাসপাতালে আসে সবাই, মনে হয় নূর আপা বাঁচবে না। কি হয়েছে চাচা, আমাকে বলেন। ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, কালকের ভেতরে কিডনি না দিতে পারলে আপনাকে বাঁচানো যাবে না। এদিকে ওনার বাবা প্রায় পাগল হয়ে গেছে। একটু আগে ওনার একমাত্র ছেলে মারা গিয়েছে, আপার মাও ছোটবেলায় মারা গিয়েছেন। কান্না করে দিল। হাসপাতালের অ্যাড্রেস নিয়ে চলে যায় হাসপাতালে। গিয়ে সবার আগে ডাক্তারে যায়। ডাক্তারের কাছ থেকে সবকিছু জেনে নিল। সামিরার মাথা কাজ করছিল না, যেভাবেই হোক নূরকে বাঁচাতে হবে। যখন কোথাও কিডনি পাওয়া যায়নি, তখন সামিরা সিদ্ধান্ত নেয় তার একটা কিডনি দিয়ে দিবে। জিসান তখন খুব রেগে যায়। সামিরা, তুমি পাগল হয়ে গিয়েছো, কিডনির ব্যবস্থা হয়ে যাবে, এখনো 24 ঘন্টা সময় আছে। তবুও তুমি প্লিজ এরকম করো না। আগামী 6 দিনে হয়নি, তাহলে বাকি 24 ঘন্টায় হয়ে যাবে, এটা ভেবে চুপ থাকাটা বোকামি। তাছাড়া আমার আর নূরের ব্লাড একই গ্রুপের, আমাকে যেভাবেই হোক নূরকে বাঁচাতে হবে। সামিরা, তুমি পাগলামি করছো, পরে তোমার কি হবে ভেবে দেখেছো? প্লিজ। হ্যাঁ, আমি পাগলামি করছি। আমার যা হবার আমার চোখের সামনে আমার বোনটা মারা যাবে, আর আমি তো চেয়ে চেয়ে দেখব। ও তোমার জাস্ট বান্ধবী ছিল, বোন নয়। আপনি কি জানেন ও আমার কি ছিল? 5 বছরেও আমার যতটা খেয়াল রেখেছে, আমার মা বাবা বেঁচে থাকলেও অতটা খেয়াল রাখতে পারতো না। যখন যা লেগেছে তা দিয়েছে, কখনো বান্ধবীর চোখে দেখেনি, বোনের চোখে দেখেছে। আমার সব বিপদে যেই মানুষটা আমার পাশে ছিল, তাহলে আজকে আমি কেন পারবো না? আমি অতটাও স্বার্থপর নয়। এতে আপনি যদি আরেকবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার রাস্তা আলাদা, আপনি যেতে পারেন। জিসান সামিরার কথাগুলো শোনার পর আর কিছু বলতে পারে না, শুধু বলে, একটা কিডনি আমি দিয়ে দিচ্ছি, তবুও তোমাকে দেওয়া লাগবে না। আমি মরে গেলে হয়তো আমার পেছনে কান্না করার মতো কেউ নেই, কিন্তু আপনার কিছু হয়ে গেলে আপনার মা, হয়তো আপনার একটা ফ্যামিলি আছে, তারা সবাই আপনাকে কত ভালোবাসে, আপনি তাদের কথাটা একবার চিন্তা করেন। জিসান চুপসে যায়, আর কোনো কিছু বলার নেই তার। সামিরা ডাক্তারের সাথে কথা বলে অপারেশনের প্রস্তুতি নেয়। অপারেশন কমপ্লিট হয়ে গেলে পরের দিন জিসান সামিরাকে পাশে আরো বড় একটা হাসপাতাল নিয়ে আসে। এদিকে নূরের কিডনি পাওয়ার পর তো এদের জান ফিরে পেয়েছেন, তাই কে দিল তা জানার প্রয়োজন মনে করেনি। সবাই নূরকে নিয়ে পড়ে আছে। সামিরা কিছুটা সুস্থ হলে জিসান তাকে নিয়ে ঢাকায় চলে আসে। নীলের দিনকাল কিছুটা ভালো কাটছে, মাঝে মাঝে তার মায়ের জন্য মন খারাপ হয়, তখন চাইলেও আর ফোন দিয়ে জানতে পারে না। এরই মধ্যে নোয়াখালীতে রিফাতের কলেজেই ভর্তি হয়েছে নীল। সন্ধ্যা হয়ে গিয়েছে, নীল তোবাকে পড়াতে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে তোমাদের বাসায়। আচ্ছা ভাইয়া, আপনি নামাজ পড়েন? তোমার হঠাৎ এমন প্রশ্ন শুনে নীল কিছুটা লজ্জায় পড়ে যায়। না মানে সময় করতে পারি না তাই। আপু বলেছে আজকে থেকে নামাজ পড়তে, না হলে আব্বুকে বলে চাকরি থেকে আউট করে দিবে। কি বলছো? তনু আপু এই কথা বলেছেন? আচ্ছা ঠিক আছে, নামাজ পড়বো। নীল মন খারাপ করে। এখানে মন খারাপের কি আছে? আপু তো তোমার ভালোর জন্যই বলছেন। আরে কি বলো, আমি আবার কখন মন খারাপ করলাম? আচ্ছা নীল ভাইয়া, আমাকে আজকে ছুটি দিয়ে দাও। হ্যাঁ দেব তো, মাত্র 10 মিনিট হয়েছে, 1 ঘন্টা পরে ছুটি এমনি দিয়ে দিব। আরে ভাইয়া এক্ষুনি দাও, আমার পড়তে পড়তে ভালো লাগছে না, তাছাড়া কালকে তো মাদ্রাসা বন্ধ।
বন্ধ তো কি হয়েছে? আমি তো আর বন্ধ দেইনি। ভাইয়া প্লিজ ভাইয়া। আমি গেলাম, দৌড়ে চলে গেল অন্য রুমে। আমি অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিট পর আবার আসলো। এ কি নীল ভাইয়া, তুমি এখনো যাওনি? প্লিজ চলে যাও। আম্মু যদি দেখে তুমি এখনো বসে আছো তাহলে আমাকে আবার পড়তে বসতে হবে। আর হ্যাঁ, কালকে বিকেলে চলে আসবা, আমরা শপিং করতে যাব। পরের দিন সময় মতো পৌঁছে গেলাম ওদের বাসায়। তনু, তুবা, ওর আম্মু আর তনুর মামাতো ভাই শাওন বাইক নিয়ে যাচ্ছে। গাড়িতে ওঠার পর তুবা আমার ফোনটা নিয়ে গেল, পাশে বসে গেমস খেলতে শুরু করলো। তনু আর ওর মা পেছনে বসে আছেন। নীল ভাইয়াকে যেন বারবার হোয়াটসঅ্যাপ মেসেজ করছে নিশিতা নামের একটা মেয়ে। আমি তো গাড়ি চালাচ্ছি, ব্লক করে দাও। কে এই মেয়ে? কে এই মেয়েটা ভাইয়া? তুবা বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই ওনার পার্সোনাল বিষয় জেনে কি করবি? ফাজিল একটা। আম্মু, আপু আমাকে ধমকাচ্ছে কেন? আমি তো ওনার ছোট বোনের মতো, আমি কি জানতে পারি না? আবার কথায় কথায় কথা বলে। তোরা দুজন কি শুরু করলি? চুপ কর। কিছুক্ষণ পরে শপিং মলের বাইরে গাড়ি পার্কিং করে নীল বসে আছে গাড়িতে। ওনারা সবাই নীলের শপিং করছে। মেয়েদেরকে নিয়ে শপিং করা আর সমুদ্র থেকে মুক্ত খুঁজে বের করা একই কথা। 3টার দিকে এসেছিল, রাত 9টা বাজে। এখনো নীল গাড়িতে বসে আছে, ওদের আসার নাম গন্ধ নেই। অবশেষে 9:35 বেরিয়ে আসলেন বেচারা শাওন। হাতের মধ্যে অনেকটা ব্যাগ নিয়ে বেরিয়ে আসছে, দেখে মনে হচ্ছে হোঁচট খেয়ে পড়ে যাবে। আমি গিয়ে হেল্প করলাম, সবকিছু গাড়িতে তুলে শাওন বাইক নিয়ে চলে গেল। আমরাও বাসার উদ্দেশ্যে রওনা হলাম। নীল ভাইয়া, তুমি কি কিছু খেয়েছিলে নাকি না খেয়ে আছো? আরে হ্যাঁ, খেয়েছি তো। আসার সময় মানি ব্যাগ নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, এখন মিথ্যে বলতে হচ্ছে, যদিও আমি কিছু খাইনি। তাহলে ভালো, আমি শাওনকে বলেছিলাম তোমাকে ডেকে নিয়ে আসতে, আমাদের সাথে কিছু খেয়ে নিতে, কিন্তু শাওন বলল তুমি নাকি খেয়ে নিয়েছ। পেছন থেকে তনু লুকিং গ্লাসের দিকে তাকিয়ে নীলকে দেখছে। তনু, জান্নাতুল ফেরদৌসী তনু, যে মানুষটা বিয়ের আগে প্রেম ভালোবাসায় বিশ্বাসী ছিল না, সেই মেয়েটাও বিয়ের আগে প্রেমে পড়েছে। মনে মনে ঠিক করেছিল বিয়ের আগে এইসব প্রেম ভালোবাসায় জড়াবে না, এবং রিলেশনে থাকা লোকদেরকে খুব ঘৃণা করতো সে। তার মামাতো ভাই শাওন তাকে বেশ কয়েকবার প্রপোজ করেছিল, ডাইরেক্ট বাবার কাছে বলে দিয়েছিল। তনু কোনোদিন ভাবেনি সেও প্রেমে পড়বে। নীলের দিকে তাকাচ্ছে আর মুচকে হাসছে। কিছুক্ষণ পর বাসার সামনে এসে গাড়ি দাঁড়ালো। আন্টি আগে আগে বাসে চলে গিয়েছেন। যাওয়ার সময় বললেন, চুপ। তুবা, তোর নীল ভাইয়াকে সবুজ ব্যাগটা দিয়ে আসিস। নীলের জন্য একটা শার্ট, একটা প্যান্ট আর 2টা শার্ট কিনেছেন। তুবা, তুই যা, এগুলো ভেতরে রেখে আয়। আমি তুবা চলে গেলে নীল তখন ড্রাইভিং সিটে বসে আছে। নীলের দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। নীল একটু স্বাভাবিক হয়ে তনুর দিকে তাকালো। তাকিয়ে কি হবে, কিছুই তো দেখা যাচ্ছে না, এমনকি চোখ খুলো না। এটা কি আপু? গিফট রেখে দাও, কাজে লাগবে। কিন্তু আপু, আন্টি তো দিয়ে গেলেন, আপনি আবার কেন দিচ্ছেন? দেখুন, বেশি কথা না বলে এটা রাখুন। তুবা দেখে নিলে ঝামেলায় পড়ে যাব। এটা বলেই ব্যাগটা কোলের উপরে রেখে দিল। জিসান সামিরাকে নিয়ে ঢাকায় চলে আসে। বেশ কিছুদিন পর নূর আবার ঢাকায় আসলো। রুমে ঢোকার সাথে সাথে, কে আপনি? কাকে চাই? কেমন আছিস? সরি আপু, আপনি কি আমাকে চিনেন? এবার কিন্তু মাইর দেব। নূরজাহান বুঝতে পারলো সামিরা রেগে আছে। কেন মাইর দিবে শুনি? মাইর তো আমি দেবো তোকে। 4 দিনের কথা বলে গিয়েছিলি, আর আজকে 1 মাস 23 দিন পর তুই ফিরে আসলি। তাহলে না আসলেই পারতি। সরি দোস্ত, অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছিল, তাই এতদিন আসতে পারিনি, কিন্তু এখন তো এসে গিয়েছি। আচ্ছা তুই রেস্ট নে, বিকেলে কথা হবে। আমারও খুব অশান্তি লাগছে। নূরজাহান ফ্রেশ হয়ে আসলে সামিরা ফ্রেশ হতে চলে গেল। নূর বাহিরে এসে দেখলো তার ফোনে কল এসেছে, কিন্তু সামিরা তো ফোন ব্যবহার করে না, আর নূরও করে না। তাহলে রুমে ফোন কোথেকে আসলো? কিন্তু ফোনটা কোথায়? আওয়াজ আসছে শুধু। পড়ার টেবিলের ড্রয়ার খুলে দেখলো একটা নোকিয়া ফোন, আর ফোন অন্য কেউ দেয়নি, জিসানের নামে নাম্বার সেভ করা। তার মানে জিসান কল দিয়েছে। সামিরা কল রিসিভ করে কোনো কথা না বলে চুপ করে রইল। হ্যালো সামিরা, তোমাকে বলেছিলাম না আজকে বাইরে যাব। আমি একটু পরেই তোমার বাসার নিচে আসছি, তুমি রেডি হয়ে নিও। হুম। কি হলো, কথা বলছো না কেন? শুধু হুম হুম করছো যে? হুম। বলেই ফোন কেটে দিল। জিসানও আর কল দিল না। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস?
না, দেখছি ফোনটা কত সুন্দর, তাই না? আরে হ্যাঁ, উনি দিয়েছেন কথা বলার জন্য। গুড। তার মানে তোদের প্রেম কাহিনী অনেক দূর এগিয়ে গিয়েছে, তাই তো? আরে কি বলছিস এসব? রাখতো। তা তোমার উনি ফোন করে বলেছেন তোমায় রেডি হতে? উনি আসছেন তোমাকে নিতে। আমি তো রেডি। উনি বলেছেন আজকে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন। তা বিয়ে করছিস কবে শুনি? ওনার ফ্যামিলির সবাই রাজি, কিন্তু ওনার আব্বু আম্মু আর চাচি রাজি নয়। তুই ওদের বাসায় গিয়েছিলি? জিসান সামিরার বাসার এসে কল দিয়ে বলল নিচে আসতে। নূর আর সামিরা একসাথে নিচে আসলো। জিসান নূরকে দেখিয়ে একটা হাসি দিল। সালিকা তুমি? হ্যাঁ আমি। তো কি হয়েছে? সালিকা, তাহলে অবশেষে আল্লাহর রহমতে তুমি আমাদের মাঝে আবার ফিরে এসেছো। আমি তো ভেবেছিলাম চল্লিশা খাবো। আরে তাহলে আগে বললে না কেন? আমি মরেই যেতাম। বলেই চুপ হয়ে গেল। এদিকে সামিরা পেছন থেকে জিসানকে ইশারায় না করছে এসব না বলতে। সামিরা চায় না নূর এসব জানুক। জিশান ভাইয়া, তুমি কিভাবে জানলে আমার কি হয়েছিল? কিভাবে আবার? তুমি অসুস্থ হওয়ার পরে আমরা সিলেট গিয়েছিলাম তোমাকে খুঁজতে, গিয়ে জানতে পারলাম সবকিছু। স্বামীরাও তোমার সাথে গিয়েছিল? সামিরাই তো আমাকে নিয়ে গিয়েছিল, না হলে আমি জানতাম নাকি তোমার বাসা কোথায়। নূর এবার সামিরার দিকে তাকিয়ে, তুই গেলি তাহলে আমার সাথে দেখা না করে চলে আসলি কেন? আর ওখানে আসার পর এমন ভাবে কথা বললি যেন তুই কিছুই জানিস না। তাহলে সামিরা তোমাকে কিছু বলেনি? কেন? ও আমাকে কি বলবে? তুমিই বলো। ও তো এরকমই। সামিরা বারবার না করছে জিসানকে এইসব না বলতে। জিসান সামিরার দিকে তাকাচ্ছে না। ও তোমার সাথে কিভাবে দেখা করতো? সামিরাই তো তোমাকে একটা কিডনি দিয়েছিল। নূর কিছুক্ষণ চুপ করে থেকে সামিরার দিকে তাকালো। সামিরা মুচকি হাসি দিল। তার আগেই নূর খুব শক্ত করে জড়িয়ে ধরল সামিরাকে। জানি না কোন ভালো কাজ করেছিলাম যার জন্য আল্লাহ আমাকে তোর মতো একটা বোন দিয়েছেন। এই মাইক দিব বলে দিলাম, একদম কাঁদবি না। তবুও নূর কেটেই যাচ্ছে। সামিরা শিশু অধিক কান্না বন্ধ করার জন্য, আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে উঠেন। এই শাকচুন্নি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তুই রুমে যা, বিকেলে দেখা হবে। আরে সালিকা, তুমিও চলো আমাদের সাথে। তাহলে তুইও চল। না, আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। আরে হাড্ডি হবে কেন? আসো আমাদের সাথে। তাছাড়া আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। জিসান গাড়ি নিয়ে সোজা কাজী অফিস চলে গেল। বাইরে দাঁড়িয়ে আছে তিনজন। আপনি কাজী অফিসে কেন নিয়ে আসলেন? না, মনে হয় আজকে কারো বিয়ে। দুলাভাইকে হয়তো দাওয়াত দিয়েছে। দেখো সামিরা, তুমি তো জানো আমার ফ্যামিলির সবাই রাজি থাকলেও আমার আব্বু আর চাচু রাজি নয়। তারা চান তাদের বিজনেস পার্টনার কামরুল সাহেবের মেয়ের সাথে আমার বিয়ে দিতে, এতে করে আমাদের কোম্পানির লাভের জন্য। তারা কিছুতেই এই বিয়েতে রাজি হবে না। আর এদিকে কামরুল সাহেবের মেয়ে আমাকে পছন্দ করে। মেয়েটা খুব জেদি, পরে কি থেকে কি হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। চলো আমরা বিয়ে করে ফেলি। এটা আপনি কি বলছেন? ফ্যামিলি ছাড়া আমি বিয়ে করতে পারবো না। আপনার আব্বু রাজি নয়, ওনাকে আগে রাজি করান, তারপরে বিয়ে করব আমরা। আমরা যদি এখন এইভাবে কাউকে না জানিয়ে বিয়ে করে নেই তাহলে পরে কেউ মেনে নিবে না। আর আপনার আম্মু, উনি তো আমাকে বলেছিলেন আঙ্কেলকে রাজি করাবেন। তাহলে আপনার এত তাড়া কিসের? হ্যাঁ ভাইয়া, এরকম কাউকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে না। দেখো নূর, তুমি আর তোমার বান্ধবী জানো না আমার ফ্যামিলির সম্পর্কে, তাই এমন বলছো। আমরা একবার বিয়ে করে নিলে সবাই মেনে নিবে, না হলে যে কোনো মুহূর্তে আমাকে জোর করে হলেও ওই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দেবে। তখন আমি চাইলেও কিছু করতে পারবো না। সামিরা নূরের দিকে তাকিয়ে ইশারায় বলল। নূরও বললো বিয়ে করে নে। জিসান ভাই ভালোর জন্যই বলছে। বিয়ে করে বিকেলে বাসায় ফিরে জিসান। বাসার সবাই প্রথমে মন খারাপ করলেও পরে সবাই মেনে নিয়েছে। কিন্তু আব্বু আর চাচু এখনো অফিসে। ওনারা জানতে পারলে কি হবে এটা ভেবে টেনশনে আছে জিসান। সন্ধ্যার পরে জানতে পারলো কামরুল সাহেবের মেয়ে রুহি হাতের শিরা কেটে হাসপাতালে ভর্তি আছে। রাতে জিসানের বাবা আর চাচা বাসায় আসলে ওরা ডাইরেক্ট বলে দিলেন সামিরাকে ডিভোর্স দিতে আর রুহিকে বিয়ে করার জন্য। এতে জিসান মানা করলে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। জিসানের অ্যাকাউন্টে যথেষ্ট টাকা ছিল, তা দিয়ে 10 বছর আরামসে চলে যাবে। তাই এত টেনশন না করে সামিরাকে নিয়ে চলে আসে। আর্জেন্ট একটা বাসা খুঁজে বের করে সামিরাকে নূরের কাছে রেখে আসে। বাসা ম্যানেজ হয়ে গেলে যা যা লাগে সবকিছু কিনে নিয়ে আসে। 2 দিনের ভেতরে বাসাটা সুন্দর করে সাজিয়ে নেয়। এত কিছু একা করতে পারতো না যদি রাহুল না থাকতো। পরে সামিরাকে নিয়ে আসে ওর বাসায়। আজকে তাদের বাসর রাত।
জিসানকে আজ খুব হাসি খুশি লাগছে। সন্ধ্যা হবার আগে জিসান গিয়ে সামিরার পাশে বসে আছে। সামিরা মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার বউ, তুমি মন খারাপ করে বসে আছো কেন? ফ্যামিলির বিপক্ষে গিয়ে বিয়ে করাটা কি খুব জরুরি ছিল? আরে কয়টা দিন অপেক্ষা করলে কি হতো? এই আজকে জানো কিসের রাত? বাসর রাত। সো আজকে কোনো ইমোশনাল কথাবার্তা হবে না। আমার তো মা বাবা কেউ নেই, জন্মের পর তাদেরকে দেখিনি। মা বাবার ভালোবাসা কেমন হয় তাও আমার জানা নেই। কিন্তু যখন থেকে তোমার বাসায় গিয়েছিলাম আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি আমার মা নেই। কখনো আমি ভাবিনি আমার কেউ নেই। মনে হচ্ছিল আমার যা আছে এই পৃথিবীতে আর কারো নেই, কিন্তু আপনি সেটাও কেড়ে নিলেন। আমাকে একটা কথা দিবেন? বলো কি কথা? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার আপনজনদের কাছে নিয়ে যাবেন। আপনি তাদের কিভাবে রাজি করাবেন সেটা আমি জানি না। আমাকে আব্বু আম্মু চাচি আভা ওদের কাছে যেতে হবে। ওই বউ, সব হবে, তার আগে একটা বেবি লাগবে, তাহলেই দেখবে সব অসম্ভব সম্ভব করা যাবে। আপনার মাথায় কি এসব চিন্তা ছাড়া আর কিছু আসে না? আছে তো, আরে অনেক কিছু আছে। আচ্ছা কান্না করছো? আমি জানি না। মানে তুমি রান্না করতে জানো না? এটা অন্য কেউ শুনলে হাসবে। একটা মেয়ে নাকি রান্না করতে পারে না? দেখেন, হাসবেন না, আমাকে কেউ শিখায়নি তাই আমি জানি না কিভাবে রান্না করে। জিসানের মনে হলো আরে ঠিকই তো, ওকে কি শেখাবে? সরি কেন? না এমনি। চলো আজকে আমি রান্না করব আর তুমি দাঁড়িয়ে দেখবা কিভাবে রান্না করি। সামিরাকে জিসান রান্না করে নিয়ে যায়। ফ্রিজ থেকে মাংস বের করে আগে পাতিলে ভাত বসিয়ে দেয়। জিসান কাজ করছে আর সামিরা ওর পাশে বসে দেখছে মনোযোগ সহকারে। দেখতে দেখতে একটা বছর চলে যায়। বছর যেতে না যেতেই সামিরার কোল জুড়ে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। হাসপাতালে নূর, জিসান আর রাহুল সামিরার পাশে বসে আছে। সামিরা চোখ খুলে জানতে চাইলো আব্বু আম্মু এসেছিল কিনা। জিসান উত্তরে না বলে দিল। খবর দিয়েছিলাম কেউ আসেনি, আর কাউকে আব্বু আসতে দেয়নি। এদিকে কামরুল সাহেবের মেয়ে ছেসরার মতো এখনো বিয়ে করতে চায় জিসানকে। বিয়ের পরে অনেকবার তার চাচু তাকে বলেছিলেন সামিরাকে ডিভোর্স দিয়ে চলে আসতে বাসায়। জিসান বরাবরই না করে দিয়েছিল। জিসান ভেবেছিল কেউ তার ছেলেকে দেখতে আসবে না, কিন্তু বিকেলে সব ফুল ভেঙে দিয়ে ওর চাচা সবাইকে নিয়ে এসেছেন, কিন্তু ওর বাবা আসেনি। আস্তে আস্তে সবকিছু আগের মতো হয়ে যায়। জিসান ভাবতেই পারেনি সবাই এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিবে, কিন্তু তাদের মনে কি ছিল সেটা জিসান বুঝতে খুব দেরি করে ফেলে। অবশেষে তার বাবাও জিসানকে ক্ষমা করে দেয়। এখন থেকে জিসানের বাবা সবকিছু তাকে বুঝিয়ে দিয়ে বাসায় রেস্ট নিচ্ছেন। জিসান আজকাল খুব বিজি থাকে, সকালে অফিসে যায় আর রাতে ফিরে আসে। অন্যদিকে নূর তো সবসময় জিসানের বাসায় থাকে, সামিরার ছেলেকে নিয়ে পড়ে থাকে। ও হ্যাঁ, তার নাম রাখা হয়েছে অপ্রু মাহমুদ নীল। নীলের বয়স আজকে 5 মাস পূর্ণ হলো। এদিকে সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছিল। একদিন হঠাৎ করে জিসানকে পাঠিয়ে দেওয়া হয় অস্ট্রেলিয়া। তার বাবা কামরুল সাহেব আর চাচা সময়ের অপেক্ষায় ছিলেন। বাসায় কিছু করা যাবে না, তাই নূরকে দিয়ে শপিং করার নাম করে তার চাচা পাঠিয়ে দেয়। যাও মা, আমার দাদা ভাইয়ের জন্য কিছু জামা কাপড় আর তোমার জন্য কিছু কিনে নিও। খুব চালাকির সাথে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিল। সাথে নূরও ছিল। শপিং করে যখন বাসায় ফিরতে নূরের মনে হলো মলের ভিতরে দোকানে একটা ব্যাগ ভুল করে ফেলে এসেছে। নীলকে সামিরের কাছে দিয়ে নূর চলে যায়। এদিকে ড্রাইভার রাস্তার উল্টো পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সামিরা বারবার ইশারায় বলছে গাড়ি নিয়ে আসতে, কিন্তু ড্রাইভার কিছুতেই শুনছে না। অবশেষে সামিরা রোড ক্রস করতে পা বাড়ায়। রাস্তার মাঝামাঝি চলে গেলে হুট করে একটা কার এসে সামিরাকে রাস্তার বাইরে ফেলে দেয়। তবুও সামিরা নীলকে হাত থেকে ছাড়েনি। তখনই নূর বাইরে আসে। দৌড়ে সামিরার কাছে আসার আগেই গাড়ি থেকে একটা লোক নেমে নীলকে নিয়ে যায়। যাওয়ার সময় সামিরার বুকে 2টা গুলি করে যায়। আশেপাশে থাকা লোকজন জড়ো হতে লাগলো। নূর সামিরার পাশে যেতেই বলেই চোখ 2টা বন্ধ করে নিল। এতক্ষণে লোকজন মিলে সামিরাকে হাসপাতালে নিয়েছে। গাড়ি ফেলে ড্রাইভার পালিয়ে গিয়েছে। নূর সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু যে গাড়িটা নীলকে নিয়ে গিয়েছিল সেটাকে দেখা যাচ্ছে না। যত স্পিড ছিল সব ছেড়ে দিয়েছে। একে তো 1 বাই রোড, হঠাৎ কিছুটা আন্দাজ করতে পারে এই তো একটা গাড়ি পাগলের মতো যাচ্ছে। এতক্ষণ মদনপুর জ্যামে আটকে ছিল, এখন নূরও আটকে আছে। 2 মিনিটের মাথায় জ্যাম থেকে ছাড়া পেল, আবারও চলতে লাগলো, কিন্তু এখন আর কিছু দেখা যাচ্ছে না। নূরের চোখগুলো ভিজে উঠেছে, বারবার চোখ মুছে যাচ্ছে। হঠাৎ ডান দিকে খেয়াল করলো যে গাড়িটা চিটাগাংয়ের দিকে যাচ্ছিল নীলকে নিয়ে, সেটা আবার ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। নূর বুঝতে পারছে ওরা হয়তো নীলকে কোথাও ফেলে দিয়েছে।
না হলে মেরে ফেলেছে। 1 কিলোমিটার সামনে গিয়ে ইউটার্ন নিল। কিছু দূরে আসতেই দেখতে পেল পৌরসভার আবর্জনা ফেলার জায়গা। নূরে নেমে গেল গাড়ি থেকে। ওখানে একটা লোক বসে গরু রাখছে। আঙ্কেল, একটু আগে যে একটা কালো কার এসেছিল ওটা কোন দিকে গিয়েছিল? নূর দৌড়ে গেল সেখানে। আশেপাশে চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছে না। নূর চলে আসবে ঠিক তখনই কান্নার আওয়াজ শুনতে পেল। চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছে না। নূর এদিক সেদিকে খুঁজতে রাখলো। প্রায় পাগল হয়ে গিয়েছিল। কান্নার আওয়াজ তো আছে, কিন্তু নীলকে খুঁজে পাচ্ছে না। নূর এবার কিছুটা শান্ত হয়ে চুপচাপ শুনতে লাগলো কোন দিক থেকে আওয়াজটা আসছে। হঠাৎ খেয়াল করলো ওর থেকে কিছুটা দূরে একটা কার্টুন রাখা। আস্তে ধীরে সামনে যায়। হ্যাঁ, এই তো নীল। কোলে তুলে চুমু দিতে লাগলো। তখনই মনে হলো সামিরা তো হাসপাতালে আছে। আর এদিকে নীলের কান্না আরো বেড়ে চলেছে। নূর নীলকে নিয়ে হাসপাতালে চলে আসে। এখানেই সে খুব বড় সড়ো ধাক্কা খায়, কারণ ওই কালো গাড়িটাও হাসপাতালের বাইরে পার্কিং করা। তার মানে ওরা সামিরাকে মেরে ফেলবে? না, এটা হতে পারে না। নূর নীলকে একটা নার্সের কোলে দিয়ে চলে যায়। না হলে ওরা নীলকে দেখলে ঝামেলা হবে। আইসিইউতে আছে সামিরা। বাইরে দাঁড়িয়ে আছেন জিসানের চাচা আর কামরুল সাহেব। ওদের বাসার আর তেমন কেউ নেই। নূর কিছুটা আন্দাজ করতে পারছে এসবের পেছনের আসল রহস্য কি। নূরকে দেখে জিসানের চাচা জিজ্ঞেস করে, তোমার সাথেই তো ছিল, তাহলে কিভাবে হলো এসব? আমি কিছুই জানি না। আগে বলুন সামিরার কি অবস্থা? ওর সাথে দেখা হয়েছে আপনাদের? চাচা, এখনো দেখা হয়নি। ডাক্তার কিছুই বলতে পারছে না। আচ্ছা নীল কই? ওকে তো দেখতে পাচ্ছি না। নূর বলতে চেয়েও বলল না। আঙ্কেল, আমি কিছুই জানি না। আমি ব্যাগ নিতে ভিতরে গিয়েছিলাম, বাইরে এসে দেখি কেউ নেই। পরে শুনলাম একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো ছুটে আসলাম। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে একজন মহিলা ডাক্তার এসে বললেন, আপনাদের মধ্যে নূরজাহান কে? জি, আমি। আপনি একটু ভেতরে আসুন। জি, আমি ভিতরে গেলে দেখুন আপনাকে খুঁজছে। সামিরা, যান কথা বলুন। আর বাইরে ওই লোকগুলো কারা? জি, ওনারা স্বামীরা শ্বশুর বাড়ির লোক। মেয়েটার বাঁচার চান্স একদম নেই, তবুও ওনারা বলেছেন মেয়েটাকে মেরে ফেলতে। কি আজীব দুনিয়া। আমি স্বামীরার পাশে গিয়ে বসতেই ও আমার হাতটা চেপে ধরলো, মুখ থেকে অক্সিজেন নামিয়ে বলল, নূর, আমার ছেলে কোথায়? স্বামীরার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। নীল আমার কাছেই আছে। তুই কান্না বন্ধ কর, দেখবি তোর কিছুই হবে না। আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে। তুই আমার বাবাকে দেখে রাখিস, ভুলে ওই বাসায় রেখে আসবি না। আমার মনে আছে যখন রাস্তায় পড়েছিলাম তখন জিসানের চাচি এসে নীলকে আমার থেকে কেড়ে নিয়ে যায়। যাওয়ার সময় বলেছিল ওরা আমার বাবাকে মেরে ফেলবে। ওরা যদি জানতে পারে ওরা আমার বাবাইকে মেরে ফেলবে। দূরে কোথাও নিয়ে যাস আমার বাবাইটাকে। আর যদি তাও না পারিস তাহলে আমি যেখানে বড় হয়েছি শেরপুর সেই অনাথ আশ্রমে রেখে আসিস। একটু কষ্ট হলে এতে ছেলেটা তো বেঁচে থাকবে। অনেক কষ্টের কথাগুলো বলছিল। স্বামীরা, কি বলছিস এইসব? আর একবার এইসব ফালতু কথা বলবি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। মায়ের দিব তোকে। আমার ভুল হয়েছিল, তোকে সেদিন আমার না করা উচিত ছিল। তুই জিসানকে বিয়ে করিস না। কে জানতো ওরা আমাকে, আমার বোনটাকে কেড়ে নেবে। দেখে রাখিস তোর ছেলেটাকে। আমি মা বাবা ছাড়া বড় হয়েছি, কখনো মায়ের ভালোবাসার স্নেহ পাইনি। কোনোদিন তাকে বুঝতে দিবি না ওর মায়ের অভাব। আজ থেকে ছেলেটাকে তোকে দিয়ে দিল। আর কিছু বলার আগেই চোখগুলো খুলে রেখে ও পারে চলে গেল। স্বামীরা, এই স্বামীরা, কথা বল। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? প্লিজ দোস্ত, কথা বল। দেখ, তোর চুপ থাকাটা আমার কাছে একদম ভালো লাগছে না। প্লিজ স্বামীরা, কথা বল। নূর কান্নায় ভেঙে পড়েছে। এদিকে নূরের চেঁচামেচি শুনে জিসানের চাচা আর ওই লোকটা বের হয়ে এসে মিথ্যা চোখের জল ফেলে নূরকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সামিরাকে নিয়ে যাওয়া হলো জিসানের বাসার সামনে। জিসান দেশে নেই, তবে খবর পেয়ে গেছে চলে আসবে। আস্তে আস্তে আরো একদিন লেগেছে। জিসান আসার আগে লাশ দাফন কাফন হয়ে যায়। রাতে নূর হাসপাতালে গেল নীলকে নিয়ে আসতে, কিন্তু যার কাছে দিয়ে গিয়েছিল তার ডিউটি শেষ, তাই ওর বাসার ঠিকানা এনে বাসায় চলে যায়। নীল কোথায়? আপনি এখন এসেছেন? আপনি চলে যাওয়ার পর ছেলেটা অনেক কান্না করছিল, তাই ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আপনার অপেক্ষা করতে করতে যখন আপনি আসছিলেন না, তাই বাসায় নিয়ে আসলাম। ছেলেটা এখনো ঘুমাচ্ছে। ধন্যবাদ আপু আপনাকে। নীলকে একটু এনে দেবেন? জি, আপনি ভেতরে আসুন।
না, আমি এখানেই ঠিক আছি। নূর নীলকে নিয়ে সিলেটে চলে আসে। বাসায় আসলে সবাই তাকে জিজ্ঞেস করে এই বাচ্চাকার, কোথা থেকে এনেছে। নূর চেয়েছিল না সত্যটা ওরা জানুক। যখন কোনো জবাব দিতে পারছিল না তখন বলে দিল কুড়িয়ে পেয়েছে। তাছাড়া ছেলেটা আমার কাছে মায়া লাগে, তাই নিয়ে এসেছি। কোনো প্রবলেম আছে তোমাদের? তখন বাসার কেউ আর এই বিষয় নিয়ে আর কোনো কথা বলেনি। অন্যদিকে জিসান বাংলাদেশে এসে দেখলো তার স্ত্রী সামিরাকে দাফন করা হয়ে গিয়েছে। শেষবারের মতো ওকে দেখতে দিল না। তার পরিবার ওর কবরের পাশে দাঁড়িয়ে নীরবে অনেক কান্না করেছিল। বাসায় গিয়ে নীলকে খুঁজতে শুরু করে। তখন তার বাবা এসে বললেন নীল তার মায়ের সাথেই মারা গিয়েছে, কিন্তু আমাকে তো বলা হয়েছিল শুধু সামিরা। তাহলে এখন কেন বলছো নীলও মারা গিয়েছে? কেমন যেন সন্দেহ হতে লাগলো তার বাবার উপরে। সামিরা আর নীলকে বাহিরে কে পাঠিয়েছিল? জিসান সবার দিকে সন্দেহের দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করলো। কে পাঠাবে? তোর বৌদি শপিং করতে চেয়েছিল, তাই তোর চাচুর কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিল। তাছাড়া নূর মেয়েটাও তো ওর সাথেই ছিল। আবার ওদের কথায় সন্দেহ হতে লাগলো। আমি সামিরাকে খুব ভালো করেই চিনি। সামিরা শপিং করতে গেলে প্রথমত আমাকে বলতো, দ্বিতীয়ত ওর কাছে কি টাকার কমতি ছিল যে তোমাদের কাছ থেকে টাকা নেবে। তখনই কামরুল সাহেব তার ছেঁচড়া মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসলেন। তুই আমাদের কেন সন্দেহ করছিস? আমার তো মনে হয় অ্যাক্সিডেন্টের পিছনে নূরের হাত আছে। তা না হলে দুইজন মানুষ মারা গেল আর নূর একা কিভাবে বেঁচে গেল? তার উপরে কালকে থেকে নূরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নূরের সম্পর্কে আমাকে বলতে শোনা, আমার থেকে ভালো ওকে কেউ চেনে না। কিছুক্ষণ চুপ থেকে নীলের কবর কোথায়? মানে খুব সহজ, নীলের কবর কোথায় সেটা আমি জানতে চাইছি। একই কবরে দুজনকে দাফন করা হয়েছে। বাবা জিসান, কেন এমন করছো? যেটা হবার তা তো হয়ে গিয়েছে। এখন শুধু শুধু পরিবারের লোকদের সন্দেহ করছো কেন? বাদ দাও ওসব কথা, যাও রুমে গিয়ে রেস্ট নাও। ভালো হবে আপনি আমাদের পার্সোনাল বিষয়ে নাক না গলালে খুশি হব। আমার মন বলছে আমার নীল বেঁচে আছে। আমাদেরকে বিশ্বাস না করলে তুই নূরকে খুঁজে জিজ্ঞেস করিস। আর অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভারও তো ওখানে ছিল, তাকে জিজ্ঞেস কর। চাচা, ড্রাইভারকে ডেকে নিয়ে আসলেন। তুই কোথায় ছিলি? স্যার আমি তো ওখানেই ছিলাম। ওখানে থাকাটা বড় কথা নয়, তুই গাড়ি নিয়ে কোথায় দাঁড়িয়েছিলি? আমি তো শপিং মলের সামনেই ছিলাম। ওই কুত্তার বাচ্চা, তুই যদি সামনেই ছিলি তাহলে ওরা রাস্তার ওপাশে কেন যেতে চাইছিল? নিশ্চিত তুই ওই পাশেই ছিলি। এখন ভালোই ভালোই বলে দে, এসব কার কথা করেছিস? ছেলেটা ভয় পেয়ে গিয়েছে, মুখ থেকে ঠিকঠাক কথাও বের হচ্ছে না। জিসান তার চুপ থাকা দেখে রুম থেকে লম্বা একটা দা নিয়ে আসে। জিসানের হাতে ইয়া লম্বা তা দেখে সবার গলা কাঠ হয়ে গিয়েছে। তুই কি শুরু করলি? চুপ, একটা কথা বলবে না। ওর বাবা কিছু বলতে চাইছিলেন, জিসান বলতে দিল না। ড্রাইভারের সামনে এসে দাঁড়াতেই সব সত্য বেরিয়ে আসে। ছেলেটা জানে জিসানের অনেক রাগ। এক সময় এলাকার বখাটেদের লিডার ছিল। সব সময় মারামারি করা ওর রুটিন ছিল। বিয়ের বছর দেড়েক আগে থেকে ভালো হয়ে গিয়েছিল, এখন তেমন একটা মারামারি করে না। কেন চাচা, আমি আপনার কি ক্ষতি করেছিলাম? নাকি সামিরা করেছিল যার জন্য দুইটা প্রাণ আপনি কেড়ে নিলেন? চাচার সামনে গিয়ে দাঁড়ালো, হাতে থাকা দাটা শক্ত করে ধরে আছে। চোখ মুখ লাল হতে লাগলো। আমি কিছুই করিনি, ড্রাইভার মিথ্যা বলছে। জিসানের চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। জিসানের মা এসব দেখে জিসানের পাশে গিয়ে ওর হাত ধরে নিয়ে আসতে চাইলেন, কিন্তু জিসান সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। জিসান বাবা মা, মাথাটা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাবে। চল আমার সাথে আয়। বুঝলাম না, যখন থেকে এসেছে কি নাটক শুরু করেছে? জিসানের বাবার তার মধ্যে চিৎকার করে ডাকতে, আভা। জি জি ভাইয়া। তোর মাকে আর বাপকে চুপ থাকতে বল, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। আব্বু চুপ করো, আম্মু চলো। কি করবে শুনি? আমরা তো ভালোর জন্য সবকিছু করছি, আবার বলে পরিণাম খারাপ হবে। কি হবে? কথাগুলো আর শেষ করতে পারলেন না। তার আগেই জিসান তার হাতে থাকা দা দিয়ে চাচার মাথা থেকে ঘাড় দুই ভাগ করে ফেলে। সবাই তখন ভূত দেখার মতো চমকে উঠলেন। সবাই চুপ হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। কি হবে শুনতে চান? তুই আমাকে জন্ম না দিলে তোর ভাইয়ের মতো তোর একই অবস্থা করতাম। ভাগ্যিস তোর কপাল ভালো, আমাকে জন্ম দিয়েছিস। কি যেন বলেছিলি, আমার ভালোর জন্য এসব কিছু? তোরা কেউ কোনোদিনই আমার ভালোর কথা চিন্তা করিসনি। তোরা সব কয়টা পাপি, শুধু নিজের স্বার্থ দেখলি। সামান্য বিজনেসের জন্য দুইটা প্ল্যান কোরবানি দিয়ে দিলি।
আমার মা তো কি দেখে বিয়ে করেছিল আল্লাহ জানে। কেন আল্লাহ তোর মতো পাপির ঘাড়ে আমাকে জন্ম দিয়েছে? টাকা টাকা করে জীবনটা শেষ করে দিলি, কিন্তু এত টাকা কার জন্য? কাফনের পকেট আছে? যদি থাকে তাহলে তোর ভাইয়ের ব্যাংক ব্যালেন্স সব পকেটে ভরে দিন। আবার বলে সব নাকি আমার জন্য। আমার জীবন থেকে যা কিছু কেড়ে নিয়েছিস পারবি টাকা দিয়ে ফিরিয়ে দিতে? যদি পারিস তাহলে ফিরিয়ে দে সামিরাকে আর আমার ছেলেকে। ছি সারা কুত্তা মাদার, অন্য কেউ হলে এতক্ষণে জানে মেরে ফেলতাম। জিসানের বাবা তখন চুপ করে দাঁড়িয়েছিলেন। এই এই দাঁড়া বলছি, তুই কোথায় যাচ্ছিস? সবকিছুর পরিচালক তো তুই নিজে, এদিকে আয়। ওনার কথা বলার শক্তি ছিল না। কামরুল সাহেব চুপি চুপি চলে যেতে চাইলে জিসান দেখে ফেলে। এদিকে চাচি তার স্বামীর পাশে বসে কান্না করছে। দেখো বাবা জিসান, আমি কিছু জানি না, সবকিছু তোমার চাচা করেছে, আমি তো না করেছিলাম এসব করতে। তোতলাতে তোতলাতে আমি কি বলেছি তুই কিছু করেছিস? আমি তো শুধু বললাম তুই পরিচালক, তার মানে সত্যি তুই জড়িত? 4-5টা আঘাত করে বুকে, পিঠে আর ঘাড়ে। কামরুল সাহেব তখন মাটিতে লুটিয়ে পড়েছেন। ওনার মেয়ে পাশে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সারা বাড়িতে রক্তে লাল হয়ে আছে। জিসান সোফায় বসে পড়ে বাড়িতে কান্নার আওয়াজ বেরিয়ে চলেছে। জিসান, তুই এগুলো কি করলি? নিজের জীবনটা নষ্ট করে দিলি। চল পালিয়ে যা এখানে থেকে, পুলিশ আসার আগে চলে যা তুই এখান থেকে। জিসান সে আগের মতোই বসে আছে। ভাইয়া তুই চলে যা, নাহলে পুলিশ তোকে নিয়ে যাবে। যা। পুলিশ নিয়ে গিয়ে কি করবে? বড় জোর ফাঁসি দেবে। কিন্তু যে মরে গিয়েছে সে আবার নতুন করে মরতে ভয় পায় না। আমি তখন মরে গিয়েছি যখন শুনেছি সামিরা আর নীল বেঁচে নেই। আমিও মরে যেতে চাই। আত্মহত্যা মহাপাপ, তাই তো এই রাস্তা বেছে নিয়েছি। আমার জন্য আমার সামিরা আর আমার বাবাই অপেক্ষা করছে। তুই পাগলামি করিস না বাবা, চলে যা এখান থেকে। জিসান কারো কথা শোনে না, সেখানেই বসে থাকে। পুলিশ এসে জিসানকে নিয়ে চলে যায়। হাসপাতালে কামরুল সাহেবের মৃত্যু হয়েছে। এদিকে তোমরাও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলে। আমি হয়তো আমার জন্য একজন ভালো স্বামী পেয়ে যাব, কিন্তু নীলের জন্য বাবা পাবো না, তাই বিয়ে করতে মানা করে দিয়েছিলাম। তারপরেও যখন তোমরা আমাকে জোর করছিলে তখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। নীলুর বাবা প্রথমে নীলকে খুব ভালোবাসতো, অনেক আদর করতো, কিন্তু কি হলো নীলুর জন্মের পর নীলুর বাবা চেয়েছিল নীলকে দূরে দূরে রাখতে। যখন ওর বয়স 5 বছর তখন বলল নীলকে হোস্টেলে নিয়ে রেখে আসতে। আমি তাকে অনেকবার বুঝিয়েছিলাম, সে বুঝতে চায়নি, তাই তাকেও ডিভোর্স দিয়েছি। আমি জানি আমার নীল এরকম কিছু করতে পারে না। আমি জানি সবকিছু মিথ্যে, তারপরেও যদি সব সত্যি জানতে পারবো সেদিন লাথি দিয়ে বাসা থেকে বের করে দেব। সে আমার মেয়ে নীলই হোক আর যেই হোক। এটা বলে হন হন করতে করতে রুমে চলে গেলেন নূরজাহান বেগম। এতক্ষণ নূরজাহান বেগম নীলের আসল পরিচয় দিচ্ছিলেন। দেওয়ার একমাত্র কারণ সবাই না জেনে তাকে গালিগালাজ করছিল, যেটা ওনার মোটেও সহ্য হচ্ছিল না। এদিকে সবকিছু শোনার পরে নীল রুমে এসে কান্না করে দিল। তার একদম ঠিক হয়নি নীলকে এত বড় মিথ্যা অভিযোগ দেওয়া। সবকিছু করেছে রাফি আর তার মায়ের কথায়। আজকে সে বুঝতে পারছে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। নীলের নাম্বারে কল দেয়, নাম্বার বন্ধ পায়। বেশ কয়েকবার কল দিলেও সেটা বন্ধ দেখায়। আজরে কেঁদেই যায় নীল। এদিকে নীলুর অবস্থা কিছুটা বুঝতে পারে মামুনি রাকিব। রাকিব এখন যদি নীলু সবকিছু বলে দেয় তাহলে কি হবে? বলবে, সমস্যা কি? সেও আমাদের সাথে যাবে। এখানে সবচেয়ে বড় অভিনেত্রী তো নীলু। সকালে 8 থেকে 15 মিনিট হয়ে গেছে। নীল এখনো ঘুমিয়ে আছে। রিফাত ওয়াশরুম থেকে বের হয়ে নীলকে ডেকে দিল। নীল ফ্রেশে বাইরে আয়। কিরে মামা, নতুন কাপড় সাথে একটা ঘড়ি, কি ব্যাপার? রিফাত তখন কাপড়গুলো বের করে দেখছিল। নীল রাতে এসে সোফার উপরে রেখে দেয়। আরে আন্টি এইগুলো দিয়েছেন? ও বুঝলাম, হাঁটি দিয়েছেন, কিন্তু ঘড়িও কি হাঁটি দিয়েছেন? আরে ওই যে তনু আছে না, ও দিয়েছে। তনু কে? আরে হুজুরের বড় মেয়ে। মামা, যে মেয়ে কোনো ছেলের সাথে কথা বলা তো দূরে থাক, ভুল করেও তাকায়ও না, সবসময় হাতে পায়ে মোজা পরে ঘুরে। আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিনও জান্নাত আপুর চেহারা দেখতে পারিনি, এবং আমার সাথে আজ অব্দি কোনোদিন কথাও বলেনি। আর সে কিনা দিয়েছে তোকে ঘড়ি, মনে হয় ভালোবেসে দিয়েছে। ফাফর মনে চাকে পাসনি, তাই তো? এই চুপ, আমি কি বলেছি আমাকে ভালোবেসে দিয়েছে? হয়তো ভাই মনে করে দিয়েছে। সবসময় তো তাদের নিয়ে যাওয়া আসা করি, মনে হয় ড্রাইভার মনে করে দিয়েছে। আমারও সেটা মনে হয়। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। ঠিক আছে যা। আর শোন, আজকে কলেজে যাবি? ওদের পৌঁছে দিয়ে আসবো। তনু আর তুবা পেছনে বসে আছে,
তুবার হাতে আমার মোবাইল ফোন পুরাই চাপতেছে। তখনই আমার এক্স গার্লফ্রেন্ড ফোন দিল। ভাইয়া, নিশিতা নামের একটা মেয়ে কল দিয়েছে, কি করব? এদিকে দাও। হ্যালো। কি খবর মিস্টার নীল, কেমন আছো? যেমন ছিলাম তেমনই আছি। কেন ফোন দিয়েছো? ওইসব ফোন দেওয়ার ইচ্ছে আমার একদম ছিল না, মানবতার খাতিরে দিলাম। সেদিন তোমার মানবতা কোথায় ছিল? কি বলার জন্য কল দিয়েছো সেটা বলো। আগামী মাসের 25 তারিখে আমার বিয়ে, ভাবলাম তোমাকে জানিয়ে দেই। এক্স বয়ফ্রেন্ড বলে কথা। কথাটা শোনার মাত্র শরীরটা শিউরে উঠলো। তোমার বিয়ে তো আমি কি করব? কিছু করতে হবে না, জানিয়ে দিলাম। তোমার সাথে তো আমার 4 বছরের রিলেশন। আমার অনেক স্মৃতি, অনেক মেমোরিজ আছে তোমার ফোনে। দয়া করে সেগুলো ডিলিট করে দিবা। আর ভুল করেও আমার বিয়েতে আসার চেষ্টা করবা না। তুমি আসলে একটা না একটা গন্ডগোল লেগে যাবে, কারণ কম বেশি সবাই জানে আমাদের বিষয়। আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না তোমার বিয়ে হতে যাচ্ছে। শুধু শুধু আমাকে না বলে চুপচাপ বিয়ে করে নিলেই তো পারতে। আমি কখনো জানতেই পারতাম না। আমি এত বড় বোকা নই। আমি জানি আমি না বললেও তোমার ফালতু ফ্রেন্ডগুলো অবশ্যই বলবে, সাথে যুক্তিও দেবে কিভাবে বিয়ে ভাঙা যায়। আর ফ্রেন্ডগুলো এরকমই অকর্মা হয়ে থাকে। তখন যদি উল্টাপাল্টা কিছু করে আমার বিয়েটা ভেঙে দাও তাহলে? সত্যি তুমি একটা বুদ্ধিমতী মেয়ে, প্রশংসা করতে হয় তোমার। তুই জানো নীল, ছেলেটা কি রকম? আমাকে ছেড়ে তুমি যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারো, তাহলে আমিও ভুল করে তোমার সুখের রাজমহলে নক করব না। কিভাবে বিশ্বাস করবো বলো, যে নিজের বোনকেও ছাড়েনি, আর আমি তো অনেক দূরে। এক্স গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিবে, এটা ভাবাটাও বোকামি। নিশিতার কথায় ছুরির আঘাতের মতো বুকে এসে লাগলো। চোখ বন্ধ করতে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। যে কাজটা আমি করিনি সেই কাজকে হাতিয়ার বানিয়ে আঘাত করা হচ্ছে আমাকে। খুব রাগ হচ্ছে নীলুর উপরে। তুমি নিশ্চিত থাকো আমি কখনো এসব করবো না। তুমি যতটা নীচ আমাকে ভাবছো, আমি আসলে ঠিক তার উল্টো। সেটা একদিন হলেও তুমি বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, এখন রাখছি, আমার কাজ আছে। ফোনটা কেটে দিল। আর কিছুক্ষণ কথা বললে হয়তো নিশিতার কথার আঘাতগুলো নীলকে মেরেই ফেলতো। ফোন হাত থেকে রেখে টিস্যু নিয়ে চোখের কোণে থাকা পানিটা মুছে নিল। নিশির বিয়ের কথা শুনে ভেতর থেকে ভেঙে পড়েছে নীল। ভেবেছিলাম আম্মু আমাকে বুঝতে পারবে, সে বুঝতে পারবে তার ছেলেটা সম্পূর্ণ নির্দোষ। নীল এরকম কিছু করতেই পারে না। খুব তাড়াতাড়ি আমাকে আবার নিয়ে যাবে বাসায়। তখন নিশিতার বিষয়টাও সমাধান হয়ে যাবে। সেও সরি বলে আবার আপন করে নিবে আমাকে। কিন্তু ভুল ছিলাম আমি, ভুল ছিল আমার অন্ধবিশ্বাস। আজকে নিজেকে অসহায় মনে হচ্ছে। সবার থেকে আলাদা জীবন যাপন ছিল আমার। মায়ের ভালোবাসা, মামনি, রাকিব, নানা ভাই সবাই খুব ভালোবাসতো আমায়। সারাদিন বোনের সাথে দুষ্টামি, মিষ্টি একটা প্রেমিকা, খুব ভালোই চলছিল। পৃথিবীর সব থেকে সুখী মানুষ ছিলাম আমি। নিয়তি আমাকে সবকিছু দিয়েছিল, কিন্তু এইগুলো যে ক্ষণিকের জন্য তা জানা ছিল না। সবার কপালে সব সহ্য হয় না, আমারও হয়নি। তাই তো সময় মতো বোনটাও কাল নাগিনী রূপ ধারণ করলো। মামুনি, রাকিব তারা তো উকিলের মতো পয়েন্ট টেনে বুঝিয়ে দিল আমি অপরাধী। সেই সাথে কলিজার টুকরা আম্মুও অবিশ্বাস করলো। গার্লফ্রেন্ডও ছেড়ে চলে গেল। এত কষ্ট নিয়েও আমি বেঁচে কিভাবে আছি সেটা নিজেও জানি না। মনে হয় এটাই জীবন। জীবনের মানেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। বারবার চোখগুলো ভিজে আসছিল, তাই গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। নীল, গাড়ির সাইড করে চোখে মুখে পানি দাও, একটা দুর্ঘটনা হতে পারে, সারা জীবনের কান্না। নীল তনুর কথা অনুযায়ী রাস্তার পাশে দাঁড়িয়ে পানি দিল চোখে মুখে। আবার গাড়ি চলতে শুরু করলো। তোমার বয়স এখন 10 থেকে 12 বছর। নীলের কান্নার বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারছে। এই মুহূর্তে তোমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, তাই সে চুপ করে আছে। তনু নীলের দিকে তাকিয়ে একটা কথাই ভাবছে, ছেলেরা তো কাঁদে না, তাহলে নীল কান্না করছে কেন? একটা মানুষের কষ্টের পরিমাণ যখন দ্বিগুণের চেয়েও দ্বিগুণ হয়, তখনই একটা ছেলে কান্না করে, তাও সবার আড়ালে, কাউকে দেখতে দেয় না, জানতেও দেয় না সে ভালো নেই। আর যখন একটা ছেলে প্রকাশ্যে কান্না করে দেয়, তার কষ্ট কতটা হতে পারে সেটা তনুর আন্দাজের বাইরে। তনু গাড়ি থেকে নামার সময় ছোট্ট একটা কথা বলে গিয়েছিল, নীল, ভুলে যাও তাদেরকে যারা তোমাকে ভুলে গেছে। কারোর জন্য জীবন থেমে থাকে না, এটা সঠিক। কিছু কিছু মানুষের চলে যাওয়া আমাদের মেনে নিতে কষ্ট হয়, আমরা পারি না। একটা কথা মনে রেখো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তখন দুনিয়ার কষ্টগুলো আর কষ্ট মনে হবে না। তুমি ভুলে যাবে কষ্ট নামক শব্দ। তনু চলে যায় ক্লাসে। তোমার বারবার পেছনে ফিরে তাকায়। নীল কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে চলে আসে কলেজে।
নূরজাহান বেগম ছেলের জন্য ব্যাকুল হয়ে আছেন। নীলের নাম্বার বন্ধ, মনে হয় নতুন সিম কিনেছে। ছেলেটা কোথায় আছে, কি করছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা তাও জানেন না। নীলের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখলেন, গত 2 মাসে মাত্র 1000 টাকা তুলেছে, তাও যেদিন সে চলে গিয়েছিল সেদিন। আর একটা টাকাও তোলেনি। কার কাছে আছে ছেলেটা, কোনো কাজও জানে না। যে কাজ করে নিজে চলে যাবে, যে করেই হোক নীলকে খুঁজে বের করতেই হবে। সকালে পত্রিকা অফিসে বিজ্ঞাপন দিয়ে এসেছে। আজকাল তো ঠিক মতো খাওয়া দাওয়া হয় না ওনার, সব সময় নিজেকে ধিক্কার দিচ্ছেন। চোখ থেকে জল পড়তে লাগলো। এদিকে নীলু নিজেকে ক্ষমা করতে পারছে না। সে কিভাবে পারলো এত বড় একটা জঘন্য কাজ করতে, তাও সম্পত্তির জন্য? তাছাড়া সেসব দিয়ে কি করবে? নীলকে খুব মিস করছে। যে করেই হোক তাকে বলতে হবে। আম্মু, আমি কিচ্ছু করিনি, সব রাকিব আর মামুনি আমাকে দিয়ে করিয়েছে। ওরা আমাকে তাদের কথার জালে ফেলে এইসব করিয়েছে। আমার ভাই কিচ্ছু করেনি, কিন্তু এই কথাগুলো বলে তো আমাকে বাসা থেকে বের করে দিবে। দিলে দেবেন, আমি সব কিছু বলে দেব। আমি আমার ভাইয়ের সাথে অবিচার করেছি, অনেক বড় অন্যায় করেছি। আম্মুকে সত্যিটা জানা দরকার। জানার পর এতে আমাকে মারুক, কাটুক, যাই করুক। নীলু মনের ভেতরে সাহস নিয়ে আম্মুর রুমে যায়। আম্মু তখন শুয়ে আছেন ঠিকই, কিন্তু চোখগুলো খুলে স্লিং এর দিকে তাকিয়ে আছেন। কি হয়েছে, কান্না করছিস কেন? আম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। নীলু লাফ দিয়ে আম্মুর পা জড়িয়ে ধরল। কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলাচ্ছে। এদিকে নূরজাহান বেগম ছাড়াতে চেষ্টা করলেও ব্যর্থ হয়ে গেলেন। বারবার জিজ্ঞেস করছেন কি হয়েছে বলতে, তবুও শুধু কান্না করেই যাচ্ছে। এবার কিন্তু নূরজাহানের রাগ উঠে গেল। ধমক দিয়ে জিজ্ঞেস করলেন। নীলু একের পর এক সত্য কথাগুলো পড়ে ফেলে। A to Z সবকিছু শুনে মাথায় হাত রেখে বসে আছেন তিনি। বিশ্বাস করো আম্মু, আমি নিজের ইচ্ছায় করিনি, সব না বুঝে ওদের কথায় চলে পড়ে করেছি। কিছুক্ষণ চুপ থেকে ঝাড়ু দিয়ে মাইক শুরু করলেন। চিৎকার চেঁচামেচি শুনে সবাই এক জায়গায় চলে এসেছে। তোকে তো আমি মেরে ফেলবো। সামান্য সম্পত্তির জন্য তুই আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিস, এত বড় একটা অভিযোগ তুলে ধরেছিস। তোকে আমার মেয়ে বলতে ঘৃণা হচ্ছে, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। একটা আঘাত করছেন আর একটা কথা বলছেন। এদিকে নানা ভাই রাকিব মামুনি দাঁড়িয়ে আছে, কিন্তু মামুনি আর রাকিবের গলায় পানি নেই, একদম শুকিয়ে গিয়েছে। নীলু মার খেয়ে যাচ্ছে চুপ করে। আমি আমার ছেলেকে কোনোদিনও ধমক দিয়ে কথা বলিনি, কষ্ট পাবে বলে। তোর জন্য আমি তাকে জুতো দিয়ে মেরেছি, শুধু তোর মিথ্যে একটা অভিযোগের কারণে। কি হয়েছে সেটা তো বল, কেন শুধু শুধু মেয়েটাকে মারছিস? আপনি চুপ করুন আর একটা কথা বলবেন না। ভাবি, আপনি কেন এমন করলেন? আমার ছেলেটা কি ক্ষতি করেছিল আপনার? সামান্য সম্পত্তির জন্য? আপনাদের কে বলেছিল যে আমি নীলের নামে সবকিছু লিখে দেব? এটা ঠিক যে ভাইয়া বেঁচে থাকতে তার সমস্ত সম্পদ আমাদের থেকে আলাদা করে নিয়েছিলেন এবং সবকিছু জুয়াতে ধ্বংস করে দিয়েছিলেন। তাই বলে আমার সম্পদগুলোতে আপনাদের দাবিও নেই। আরে আমি তো রাকিবের নামে 40% আর নীলের নামে 40% সমান সমান ভাগ করে দিয়েছি। এখন নয়, আজ থেকে আরো 4 বছর আগে নীলুর নামে 20% দিয়েছি, কারণ নীলুর বিয়ের পর যাতে 60% রাকিবের হয়ে যায়। আর তোমাদেরকে কে বললো আমি নীলের নামে সবকিছু দিয়ে দিয়েছি আর তোমরা সেটা বিশ্বাস করে নিলে? কিভাবে পারলে ভাবি এমন জঘন্য কাজ করতে? মামুনি চুপ করে আছেন, মনে মনে আফসোস করছেন। রাকিব, তোর এমন কোনোদিনও মনে হয়েছে আমি তোর থেকে নীলকে বেশি ভালোবাসি, কিংবা নীলের থেকে তোকে বেশি ভালোবাসি? আমি তো দুজনকে একই চোখে দেখতাম। তাহলে তুই কিভাবে পারলি এগুলো করতে? তোরা কাজটা ঠিক করিসনি রে। তুই যখন নীলকে মেরেছিলি তখন কয়েকটা আঘাত আমার বুকে এসে লেগেছিল। নীলের কান্না আমার সহ্য হয় না, সেটা তুই খুব ভালো করে জানিস। তারপরেও তুই এমনটা করলি। তোমরা 3 জন সমান অপরাধী। এই মুহূর্তে বাসা ত্যাগ করবে, না করলে পুলিশ আসছে। থানায় আমি অলরেডি খবর দিয়েছি। নীলু নিচে পড়ে আছে, কান্নায় বুক ভেসে যাচ্ছে। নূরজাহান নীলুকে হাত ধরে তুলে রাকিবের হাতে দিয়ে বললেন, সবাইকে বাসা থেকে বের করে দিলেন। এখন যে করেই হোক নীলকে খুঁজে বের করতেই হবে। নূরজাহান বেগম রাতের ভেতরে বেশ কিছু টিভি চ্যানেলের নাম্বার কালেক্ট করে নীলের হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন দিলেন। এতে বাসা বাড়ির নাম, বাবার নাম বলতেই আটকে গেলেন। অবশেষে বলে দিলেন জিসান মাহমুদ, মায়ের নাম সামিরা, সাথে নীলের পিক দিয়ে দিলেন। এদিকে পরের দিন টিভিতে জিসান বিজ্ঞাপন দেখে চমকে ওঠে। তার নাম সামিরার নাম দেওয়া, সাথে ছেলে আব্দুল মাহমুদ নেই।
তিনটা নাম যখন মিলে গিয়েছিল, তার উপরে বাসা সিলেট, জিসানের মনে হলো নূরের বাসাও তো সিলেট। সবকিছু যখন মিলে যাচ্ছে, ঠিক তখন স্ক্রিনে থাকা নাম্বারে কল দিল। নূরজাহান কল রিসিভ করলো। কে বলছেন? নূর, আমি জিসান বলছি। নূর এবার চুপ করে গেল। হ্যালো। জি, কোন জিশান? ঠিক চিনতে পারি নাই। ফোন কেটে দিতে যাবে তার আগে জিসান বলে উঠল, কেন করলে এমন? কেন কেড়ে নিলে আমার থেকে আমার ছেলে?